স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মধ্যবর্তী নির্বাচনের দাবি শুরু থেকে নাকচ করে আসছে সরকারি দল। এখন সরকারের সঙ্গে সহমত বিএনপিও। তাদের দাবি মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি চায় নিরপেক্ষ নির্বাচন। ফলে আলোচনা আবার ফিরে যায় সাপ লুডু খেলার শুরুর ঘরে। এসব নিয়ে আজকে আলোচনা কে নিরপেক্ষ, কথা বলতে স্টুডিওতে আছেন এবিনিউজ24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন জাপা চেয়ারম্যান উপদেষ্টা ব্যারিস্টার শামীম আজাদ পাটোয়ারিও। স্বাগত আপনাদের। জনাব সুভাষ সিংহ রায়, একটি ইঙ্গিত কেউ কেউ বলছেন, আমরা কেউ কেউ এরকম ইঙ্গিত নিলাম যে নিউ ইয়র্কে বাংলাদেশের নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্যকে আমরা এরকম একটা আভাস আসলে পেয়েছিলাম যে শেখ হাসিনা 2019 সালের আগেই আসলে একটি নির্বাচন চান। আপনাকে ধন্যবাদ এবং যারা এখন বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সরাসরি উত্তর দেওয়া পছন্দ করেন, আমি সরাসরি যে উত্তরটা দিই, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওই অনুষ্ঠানটিতে আমি ছিলাম। তিনি যখন এই বিষয়ে যখন প্রশ্ন করেছিলেন, তিনি বেশ লম্বা প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনার এই কথাটা কি যমুনা দিয়ে ভেসে আসলো। আচ্ছা, যেহেতু যমুনা টেলিভিশন বলেছিলেন, তা বিষয়টা আপনি যে শিরোনাম করেছেন কে নিরপেক্ষ, জি, তা আপনার ঠিক মনে পড়বে, কেননা মনে থাকারই কথা, সবারই মনে আছে, যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন নিয়ে রাজপথে এবং বিভিন্ন জায়গায় যখন আন্দোলনরত বাংলাদেশ আওয়ামী লীগ তার শরিক দলগুলো নিয়ে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া একটা উত্তর দিয়েছিলেন যে এদেশে নাকি পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। অর্থাৎ নিরপেক্ষতার সংজ্ঞা নির্ধারণ করাও কিন্তু একটা খুব কঠিন। আপনারা এখন কি বেগম জিয়ার কথা আপনারা একমত হচ্ছেন? এখন বেগম জিয়ার কথা আমি নিরপেক্ষভাবে কথা বলার তো নেই। বাংলাদেশে 11টি নির্বাচন কমিশনার পর্যন্ত এসেছে। নির্বাচন কমিশনারের কথা, প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। বিচারপতি মোহাম্মদ ইদ্রিসের অধীনে 73 সালে নির্বাচনটি হয়েছিল এবং আবার এই বিচারপতি ইদ্রিসের অধীনেই কিন্তু 79 সালে যে জিয়াউর রহমান সাহেব যে পার্লামেন্ট নির্বাচন করেন, সেই নির্বাচনেও কিন্তু তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এবং নির্বাচন কমিশনার আর পরবর্তীতে যিনি বিচারপতি নুরুল ইসলাম, যিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন, তিনি পরবর্তীতে আবার হুসাইন মোহাম্মদের সাথে সাথে উপরাষ্ট্রপতি হয়েছিলেন। শেখ হাসিনা কি, আপনি ওই প্রশ্ন যে আমরা একটু পরিষ্কার করলে ভালো, তো শেখ হাসিনা কি আসলে মানে আগাম কোন 2019 এর আগে কোন নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন? না, প্রশ্ন উত্তরে না, একেবারেই না, একেবারেই না। এবং তিনি বলেছেন নির্বাচন যাতে সঠিক সময় হবে এবং উত্তরটা ওই একটু মজা করে দিয়েছিলেন যে আপনার এই প্রসঙ্গগুলো যেভাবে বললেন তাতে কি যমুনা দিয়ে এই প্রশ্নগুলো ভেসে আসলো। আচ্ছা মোশাররফ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি মধ্যবর্তী নির্বাচন চাচ্ছে না, বিএনপি আসলে একটি নতুন নির্বাচন চায় এবং সেই নতুন নির্বাচন হতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমাদের গবেষক দল যেটিকে বলছে সাপ লুডু খেলার আবার শুরুর ঘরে ফিরে আসা, সেই নিরপেক্ষ দলটি বা নিরপেক্ষ সরকারটি আমরা আসলে কোথায় পাবো? মানে নিরপেক্ষ সরকার কোথায় 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 পাওয়া যাবে বা কাকে পাওয়া যাবে? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক বিন্দু। আসলে বিএনপির বক্তব্যটা কি? বিএনপি কিন্তু আগাগোড়া বলে আসছে যে আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, যার কারণে বিএনপি প্রাথমিক পর্যায়ে বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার, এখন বলেছে যে নামে হোক না কেন আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের একটি গ্যারান্টি চাই। বিএনপির বক্তব্য কিন্তু এটা। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সরকার, বিশেষ করে আওয়ামী লীগ যদি দাবি করে যে আমাদের এই সরকারের আমলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আমার মানে বাংলাদেশের কোনো মানুষই তাদের এই বক্তব্যকে বিশ্বাস করবে না। কারণ 14 সালের নির্বাচন আওয়ামী লীগ তো বিশ্বাস করে, আওয়ামী লীগরা তো বাংলাদেশের মানুষ না, বিশ্বাস তাদের মধ্যে বিশ্বাস করে না। তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন সুভাষদা তো বিশ্বাস করে না। সুভাষদা আমার মনে হয় যে বিশ্বাস করে। আপনার মনে হলে কি হবে? সুভাষদার মনে তো না, বিশ্বাস করে না। বলুক সে। সুভাষদা, আপনি বিশ্বাস করেন না যে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন? না, নিরপেক্ষ নির্বাচনের যে সংজ্ঞা বিশ্বাস বলছেন, জি, সেই ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের বিষয় না তো। না, মানে আপনি সোজা উত্তর দিলে আমার জন্য সুবিধা। তো আপনি কি নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশে বিশ্বাস করেন কিনা? না, আমি নিরপেক্ষ নির্বাচনের যে প্রেক্ষাপটের কথা বিএনপি বলছেন, এটা তো বিস্তর একটি কথাবার্তা। না, বিস্তর না। আপনি বলেন সুভাষদার উত্তর হচ্ছে না, তিনি বিশ্বাস করেন না নিরপেক্ষ নির্বাচন। না, আমি সুভাষদার আমি সুভাষদার জিজ্ঞেস করতে চাই। সুভাষদার উত্তর হচ্ছে না। আমি যখন মানুষের সাথে লম্বা চড়া করে উত্তর দেই, আমি বিশ্বাস করতে চাই। আমি যে জায়গাতে আছি, জি, সুভাষদা যদি এই জায়গায় থাকতো, সুভাষদা কি এখানে দাঁড়িয়ে বলতো না যে আমি আমার ভোট দিতে চাই? জানি না, মানে কে কোন জায়গায় কি দাঁড়ায়, আমি ভোট দেওয়ার মতো পরিবেশ চাই। রাইট, আমি ভোট দেওয়ার আগে, মানে সুভাষদা বলতে কিনা যায় না, সুভাষদার হয়তো ভোট না দিতে ভালো লাগে, আপনি কেন জানেন যে আমি এই পরিবেশটা চাই। বাংলাদেশের মানুষ তারা যে রায় দিতে পছন্দ করে সেই রায়ের বাস্তব প্রতিফলন আমরা চাই। নিশ্চয়ই এটা তো আমরা আছে নাগরিক হিসাবে আমরা সবাই চাই। এবং রাজনৈতিক, যখন আমরা সবাই রাজনৈতিক কর্মী
অথবা ছাড়া প্রফেশনাল আছে, কিন্তু সবাই চায় যে 4 ভোটটা দিতে, কিন্তু বাংলাদেশে কি সেই পরিবেশটা আছে? এখন আপনি যে কথাটা হচ্ছে বিএনপি তো বাংলাদেশে কিন্তু মোশাররফ ভাই, বাংলাদেশে এই পরিবেশ যদি নাই থাকে তাহলে 5টা বড় সিটি কর্পোরেশনে এবং আওয়ামী লীগ তার সর্বশক্তি নিয়োগ করার পরও গাজীপুরটা যে জিতে আসতে পারলো না, সেটা থেকে এখানে এইটা আওয়ামী লীগের, কিন্তু আমি মনে করবো যে বিএনপি আপনার নিশ্চয় মনে আছে তৎকালীন সময় বিএনপির প্রতিনিধি দল কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে অভিনন্দন জানিয়েছিল, আপনার নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়, কারণ ভালো কাজকে আমরা সবসময় আমার অভিনন্দনের কথা মনে আছে এবং সকালবেলা যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল গাজীপুরের ক্ষেত্রে যে ইলেকশন রিগড হয়েছে সেটি খুব ভালো করে মনে আছে। না ঠিক আছে, কিন্তু সন্ধ্যায় তো গিয়ে বলেছে যে আমরা নির্বাচন অবাধ সুস্থ হয়েছে এবং এই নির্বাচন ধন্যবাদ জানিয়েছে। সুতরাং যদি আপনি একতরফা ভাবে বলেন যে বিএনপি শুধু বিরোধিতা করে তাই না, যে নির্বাচন ভালো হয়েছে বিএনপি ভালোটাকে আমি একটু প্রফেসর সামনে যাব, বেরিস্টার সামনে কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন যে আমরা আসলে নিরপেক্ষ লোকের মাধ্যমে নির্বাচন করা সেই হাইপোথিসিসের সাথে আমরা আপনার সাথে একমত, বিএনপির সাথে একমত, কিন্তু সেটি কিভাবে সম্পন্ন হবে, কিভাবে সম্ভব হবে, কে আসলে নিরপেক্ষ? একদম 5 সেকেন্ড। এম এ সাঈদের যখন নির্বাচন কমিশনার আওয়ামী লীগ সরকারের সময় হলো, কি শামীম ভাই ঠিক বলছি, তখন বিএনপি তাকে গোপালগঞ্জের লোক চিহ্নিত করে এর বিরুদ্ধে হরতাল পর্যন্ত ডেকেছিলেন। রাজনৈতিক একজন কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই বলবেন যে একটি লোক সঠিক পথে থাকার জন্য এই প্রেশার কিন্তু সবসময় সকল রাজনৈতিক দল থেকে। কিন্তু আপনি বলেন যে নিরপেক্ষ লোক আপনি কিভাবে দিবেন, কারণ আমরা একটু নিরপেক্ষ লোক আপনি বলবেন আজকে লক্ষ্য। আচ্ছা ম্যাডাম খালেদা জিয়া যে পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই, এই জায়গা থেকে আপনি অবস্থান কি ক্লিয়ার করবেন? আমি সুভাষ দা, আপনি কিন্তু মোশাররফ ভাইকে শুধু মানে না আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যখন তত্ত্বাবধায়কের দাবি উত্থাপিত হয়েছিল বাংলাদেশে, মোশাররফ ভাই আপনি শুধু নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে, নিরপেক্ষ নির্বাচন আপনি যদি করতে চান প্রথম আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে যে আমি জনগণকে ভোট দিতে পারি। এই কথা শামীম স্যার বললে আমি মেনে নেব, রাজনৈতিক দিক থেকে প্র্যাকটিক্যাল কথা যদি না প্র্যাকটিক্যাল কথা আমি বলি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন তো বেশ কথা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন বলতে আমি এইটা রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে তাদের আগে চাইতে হবে যে আমি একটি কেন চাবে, যারা রাজনৈতিক দল তো ক্ষমতায় থাকতে চাবে না, তারপরও তার একটা নৈতিক দায়িত্ব কিন্তু আছে। রাজনীতিতে শুধু ক্ষমতাই কিন্তু বড় কথা না, ক্ষমতাই কিন্তু বড়। আজকে কিন্তু আপনি অনেকে ক্ষমতায় ছিল কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা, কিন্তু আপনি মনে করছেন যে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানে আপনি কি কংক্রিট কোনো কিছু বলবেন? যে আমি কংক্রিট অবশ্যই চাই। আজকে নির্বাচন করার জন্য আপনার যে পরিবেশটা দরকার, বিশেষ করে যে লেভেল ফিল্ড দরকার, আপনার সুযোগ সুবিধা। আজকে আপনি মনে করেন আপনি আপনার মতো প্রশাসন সাজিয়ে রেখেছেন, তাদের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু করতে হবে। বাতিল না, প্রশাসনের মনে এই ধারণা আপনাকে দিতে হবে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। এইটা যেমন আপনি কেয়ারটেকারে যেটা ছিল, মানুষ কেয়ারটেকার আজকে কেন বলে কেয়ারটেকার? আপনি যে ওসিটা আজকে হয় কি বাংলাদেশে, ফ্র্যাঙ্কলি যেটা আমরা তো ক্ষমতায় ছিলাম, যে আমি যে এলাকার ইলেকশন করব আমি চাই আমার মত একজন ওসি। আমরা আবার আসি আপনার কাছে, আমার মতে আসি আপনার কাছে, কিন্তু সেই ক্ষেত্রে সেটা ফেয়ার হয় কিনা? আপনি খুবই আমার প্রিয় মানুষ, আপনি ফেয়ার একজন লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন বললেন, আমি 64টা ডিসি পরিবর্তন করে যখন তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন 64টা ডিসি দেয়, সেইটাও সাবেক সরকারের প্রতি খুব মানে ফেয়ার হয় কিনা সেটিও একটু ভেবে দেখবেন নিশ্চয়ই। না এখন 64টা ডিসি পরিবর্তন হয়, কিন্তু শুধু তোফায়েল সাহেবের ডিসি পরিবর্তন হয় নাই ভোলাতে। সেটা প্রফেসর শামীম রেজা, আপনি কি এরকম কোন পদ্ধতি দেখেন যার মধ্যে আসলে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? এই শব্দটারই ওদের বিকল্প খোঁজার সবাই চলে আসছে। এটা আমার কাছে মনে হয় যে বিএনপি এরকম একটা শব্দ হয়তো চিন্তা করতে পারে যে অংশগ্রহণমূলক এই অর্থে গ্রহণযোগ্য, মানে বেশ লম্বা শব্দ, একটা দুটো শব্দ দিয়ে খুব একটা হবে না। আপনি নিরপেক্ষতা, আপনি যে কথাটা বললেন, এটা আর এখন কি উপায় বাকি আছে? এটা নির্বাচন কমিশন দিয়ে যদি নিরপেক্ষ না করা যায়, তত্ত্বাবধায়ক হলে আপনি যেটা বললেন সেখানেও আগে পরের বিষয় থাকে, আমি জয়লাভ করলে একরকম, জয়লাভ না করলে একরকম, সেটাও তো চেষ্টা করা হলো বিভিন্ন ভাবে। আমার কাছে মনে হয় যে অর্থে গ্রহণযোগ্য বলা যেতে পারে সেটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এটাই তো একটা বড় ঘাটতি, যে সমস্ত বড় বড় দলগুলো অংশগ্রহণ না করলে স্বাভাবিকভাবে একটা বড় ঘাটতি তৈরি হয়। আমি সহজভাবে যেগুলো বুঝি, হয়তো বললে মনে হবে যিনি রাজনীতি করছেন তিনি বেশি প্র্যাকটিক্যাল কথা বলছেন, আমরা একটু বেশি তাত্ত্বিক কথা বলছি, বিষয়টা মোটেই তা না। দীর্ঘ পর্যবেক্ষণে তো আমরা সবাই পর্যবেক্ষণ করলাম অনেক। একটা হলো বিএনপিকে বলা উচিত যে হয় সে কাঠামোর যদি পরিবর্তন করতে চায় নির্বাচন কমিশনে, তাহলে সে প্রস্তাব দিক যে এই আমার কাঠামো, এই জায়গায় ঘাটতি আছে, হয় কাঠামোর পরিবর্তন করতে হবে, আর না হলে বলতে হবে যে আপৎকালীন আমি এই জিনিসগুলো সমাধান করতে চাই। এর বাইরে তো আর কোনো ফর্মুলা নাই। কিন্তু বিএনপি একটা ফর্মুলা দিচ্ছে, সেই ফর্মুলাটাতে এরকম মনে হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি সরকার প্রধান থাকবেন না। না, এটা দেখেন, এখন আপনি যদি একটা আইনগত এটা নিয়ে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, সেটা হচ্ছে বিএনপির স্লোগান। এখন বিদ্যমান কাঠামোয় সেই অবস্থায় তো আর ফিরে যাওয়া সম্ভব না।
সেটা বিএনপি বলবে যে চাইলেই সম্ভব। আপনি যেহেতু আরেকবার অন্যদিকে ফিরে গেছেন, আবার এখানে ফিরবেন, এখন প্রত্যেক বাসুদার মধ্যে থাকবে না, প্রত্যেকবার তো ফেরারও তো একটা শেষ আছে। তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, এমন তো না যে আমরা এই টেবিলে যারা বসে আছি তারা কেউ তত্ত্বাবধায়ককে সমর্থন করি না, আমরা প্রত্যেকেই করেছি। একটা বিশেষ সময়ে একটা সরকার শেষ হয়েছে, 90 এর পরে আমরা প্রত্যেকে সমর্থন করেছে, তো অস্বীকার করা চলবে না। এখন ধরুন কোন একটা স্টেজে তারা করেছে, আপনার 90 নির্বাচন তো তত্ত্বাবধায়ক সেই সমর্থন তো আমরা এটাও বুঝতাম, যারা এটা নিয়ে চিন্তা করেন কাজ করেন তারা তো এটাও বারবার বলেছে যে এটা শেষ আছে, আপনি তো অনন্তকাল একটা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু রাখতে পারেন না, তাই না? শেষটার টাইমিংটা একটু কিরকম হলো না? টাইমিংটা হচ্ছে যে ঠিক আছে, একটা পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল আদালত, সেটা যদি সংসদ না রাখতে চায়, যে সরকার নিজেদেরকে বেশি কনফিডেন্ট মনে করে, কিছু তো করার নেই। কিন্তু আপনি এই মুহূর্তে বিদ্যমান যে সিস্টেম আছে তার মধ্যে আসলে আমি এখন নির্বাচনের নিরপেক্ষতা বা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে আমি যেটা দেখি যে যদি বিএনপির দৃষ্টিকোণ থেকে আমি যদি বোঝার চেষ্টা করে থাকি, এটা তারাই ভালো বলতে পারবেন। তো একটা হচ্ছে, আমি মনে করি তাদের বড় জিনিস হচ্ছে অংশগ্রহণের পরিবেশটা তৈরি করা। এখন অংশগ্রহণের পরিবেশ এই অর্থে গ্রহণযোগ্য, আমি আবারও কিন্তু বলছি, একটু আমি একটু যোগ করি, ইউনিয়ন পরিষদও কিন্তু অংশগ্রহণমূলক ছিল, কিন্তু আপনার সেই নির্বাচন কি হয়েছে তাও কিন্তু সেই কথা আমরা বলছি যে সেক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচন কমিশনের সমালোচনা করেছি, আমরা একেবারে তো সমালোচনা করিনি তা কিন্তু না, বলেছি যেখানে ভালো নির্বাচন হয়েছে সেখানে এই কারণে ভালো হয়েছে, আর যেখানে মোবিলাইজ করতে পারেনি। আমি কিন্তু বারবার বলছি, দেখেন এখন বিএনপির হাতে আমি অপশন দুটো দেখি, হয় তাকে আপৎকালীন যদি অর্থাৎ শর্ট টার্মে যদি কোনো সলিউশন থাকে নির্বাচন কমিশনকে করা, সে বলুক, সরাসরি বলুক, গোপন কোনো ব্যাপার না। উনি যে কথাটা বলেন সেটা উত্তরটা এইভাবে দেওয়া যায় যে নির্বাচন কমিশন যে যে জায়গায় তার ট্রুপ মোবিলাইজ করেনি বা যেখানে অশান্তিগুলো ঘটেছে সেই দোষ আমরা তাদেরকে দিয়েছি। একই সঙ্গে সুভাষ দল আছে নিশ্চয়ই মনে করতে পারবেন, দলকেও কিন্তু আমরা দোষারোপ করেছে আপনার অনুষ্ঠানে যে তারা শৃঙ্খলা রাখতে পারে, কারণ তাদেরও যে কন্ট্রোলটা দলের উপর থাকা ছিল সেটা করেনি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি কি মনে করেন যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো মানে বিশল্যকরণীয় আমাদের আছে কিনা? না, অবশ্যই আছে। একটা তো হচ্ছে ইলেকশনটা কখন হবে আর কিভাবে হবে, এই দুটোই তো আমাদের মুখ্য। এখন 19 বলা হচ্ছে, 19 কিন্তু সর্বোচ্চ সিলিং, 19 নির্বাচন করতেই মাস্ট, 19 কে 20 করার কোনো সুযোগ নাই। কিন্তু প্রাইম মিনিস্টার চাইলে 3 মাস পরে ইলেকশন দিতে পারেন, সংবিধানে এটা তার অ্যাবসলিউট ক্ষমতা আছে, সংসদ ভেঙে দিয়ে। এখন আমরা আইনে একটা কথা বলি, রেস্টিটিউশন ইন্টিগ্রাম ইম্পসিবল, অর্থাৎ যা ঘটে গেছে এটাকে আপনি পুরো ফেরত আনতে পারবেন না। কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এ ডেড স্টোরি, এটাকে আপনি ফেরত আনতে পারবেন না। এখন সামনে ইমিডিয়েট কি কি জিনিস আছে? দুটো জিনিস আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মেম্বারদের, খুব সম্ভবত ফেব্রুয়ারি 2017। হ্যাঁ, তো সেখানে অবশ্যই একজনের আবার 15 তারিখ, তো সেখান থেকে একটা সংস্কারের সূত্রপাত করতে হবে এবং সেখানে একটা ঐক্যমতে পৌঁছতে হবে যদি আপনি পরবর্তী ইলেকশনটা কম্পিটিটিভ এবং রিফ্লেক্টিভ হতে চান। যদি ইলেকশনে এবং ইলেকশনটাকে দুভাগে ভাগ করা হবে। আমি একটু আপনাকে প্রশ্ন করি, আপনি আমি সবাই আমরা এখানে যারা আছি মানে সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই কম বেশি সব লোকজনের চিনি। কাজী রকিবউদ্দিন সাহেব তো ভালো লোকই ছিলেন, নির্বাচন কমিশনার হয়ে উনি খারাপ লোক হয়ে গেছেন, এটা কি করা যাবে? উনি খারাপ লোক হয়েছেন বলা যাবে না, উনি তো সারা জীবন ভালো লোক ছিলেন বলে আমরা জানতাম। মানে আমি বিএনপি কে কোট করছি, উনি আবার মানে আমাকে ভুল বোঝার সুযোগ মানে জানি না আমি, কিন্তু উনাকে তো আসলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে উনি খারাপ হয়েছেন, তার আগ পর্যন্ত তার মানে এখন 5 জানুয়ারি ইলেকশনটা তো লোকটা আসলে পাবো কথা ছিল, সেখানে তো আর বিএনপির সেফগার্ড দেওয়ার মতো কোনো পোলিং এজেন্টও ছিল না, বিএনপিপন্থী ভোটাররাও ভোট কেন্দ্রে ছিল না। ভোটার যদি ব্যাপক হারে ভোট কেন্দ্রে যায় এবং সব দলের পোলিং এজেন্ট থাকে, তাহলে মনে হয় ইলেকশনটা রিগিং করাটা অনেকটা কিছুটা হলেও কঠিন হবে। এবং এই রকম গণমাধ্যমের যুগে, এটা আমার বিশ্বাস। আরেকটা রোল প্রবলেম আছে যেটা বিএনপির জন্য, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর রোলটা ওই সময় কি হবে। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী তো দেশে একদিন থাকতে হবে, প্রধানমন্ত্রী ছাড়া দেশ একদিনও চলবে না, তবে তার রোলটাকে কোনোভাবে আমরা সিরিমোনিয়াল করে দিতে পারি কিনা, সামথিং লাইক উনি ক্যাবিনেটে বসবেন কিন্তু প্রিজাইড করবেন না, হ্যাঁ, রোল প্লে করবেন না, এই ধরনের কোনো একটা ভূমিকা আমাদের আনতে হবে মিডওয়ে উইন সিচুয়েশন। আমার মনে হয় যে অনেকগুলি ভাবনায় আসছে। জনাব সুভাষ চন্দ্র রায়, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে ফিরে এসে আপনার কাছে যেটা জানতে চাইবো যে নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, নিরপেক্ষ সরকার গঠন, এইটা কোনোদিন আওয়ামী লীগ দরকার মনে করে কিনা। মানে আমি বলছি না যে কথার কথা, মানে দরকার কি, আওয়ামী লীগ তো ক্ষমতা আছে, বেশ ভালোভাবে ক্ষমতা আছে, আরো 30 বছর ক্ষমতা থাক, অসুবিধা কি। বিরতি নিচ্ছি, ফিরছি তারপর। ফিরে এলাম আজকে বাংলাদেশের। সুভাষ দা, নির্বাচন কমিশন নিরপেক্ষ করে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে, নিরপেক্ষ সরকার গঠন করে আওয়ামী লীগের কি লাভ? আওয়ামী লীগ তো ভালোই আছে যদি আমরা এভাবে দেখি যে এইরকমই নির্বাচন থাক, এরকমই নির্বাচন কমিশন থাক, এইভাবেই আবার আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হই, আপনারা থাকেন, আমরা থাকি, ভালো তো।
না, আপনি যতগুলো কথা বললেন তার মধ্যে কিছু কিছু কথা তো তির্যক মন্তব্য, না না, এবং এই তির্যক মন্তব্যের উত্তর তো এইভাবে দেওয়া যাবে না যে আর ঠিক না, সময় পাবো না। একটা জিনিস শুধু বলে রাখা ভালো, যে আপনি যে প্রথমে যে নিরপেক্ষ লোকের সন্ধান যে করছেন, সেই রবীন্দ্রনাথের যে গল্পগুলো আমরা জানি, যে গগন হরকার সেই বিখ্যাত গান যে আমি কোথায় পাবো তারে, তো এখন আমরা কোথায় পাবো তারে, কোথায় পাবো তারের এই জন্য আপনি দেখেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব তিনি 118 অনুচ্ছেদ নির্বাচন কমিশন নিয়োগের যে বিধিমালা সংবিধানে আছে, সেই বিধিমালা অনুযায়ী তিনি নিজে দায়িত্ব পালন না করে সরাসরি তিনি একটা সার্চ কমিটি করলেন। সার্চ কমিটি আওয়ামী লীগের সেক্রেটারি দিয়ে করেননি, কিংবা আমার খুব পছন্দের শামীম ভাইকে দিয়েও করেননি, কিংবা জাতীয় পার্টির উপদেষ্টা তাকে দিয়েও করেননি। ওখানে ছিল অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন একজন বিচারপতি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহাহিসাব রক্ষক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সবই তো সরকারের নিয়োগ দেওয়া লোক, সরকারের পছন্দ করা লোক, সরকারের পছন্দ করা লোক। মানে সংবিধান, সরকার, এগুলো সবকিছুকে আপনি কি আইনে বাড়ি চলবেন? সরকারের এত পরীক্ষিত পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি করা। আচ্ছা, সেটা গেল। সেই সার্চ কমিটিতে আপনি মনে আছে 23টি রাজনৈতিক দলের সাথে জিল্লুর রহমান সাহেব সংলাপ করেছেন, বিএনপির সাথে কথা বলেছেন, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ওই আমন্ত্রণে সাড়া দিয়ে গিয়েছিলেন, রাইট। কিন্তু তিনি যে বলছেন, যেহেতু আপনি ডেকেছেন আপনার সম্মানার্থে এসেছি, কিন্তু আমি আলোচনায় অংশগ্রহণ করব না, তাহলে পথটা কোথায়? আপনি সেই সার্চ কমিটিতে অংশগ্রহণ করলেন না কেন? এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। মোশাররফ ভাই একটু আলোকপাত করবেন যে আপনি আসলে, আমারও মনে আছে যে বেগম জিয়া কিন্তু আসলে বললেন যে আপনি ডেকেছেন বলে এসেছি, আমার এটা নিয়ে কিছু বলার নেই। না, বিএনপির তখন একটি দাবি ছিল যে একটা বিএনপির তখন একটা স্ট্যান্ড ছিল যে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে। এই সমস্যাটা সমাধান হোক, বাকি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এটা মাননীয় না, বাংলাদেশের সব কথা শুনি নাই, আর আমি স্পষ্ট করে বলছি, কিন্তু এটা কি কোনো লেখাপড়া ছিল না? অবশ্যই লেখাপড়া। সেই লেখাপড়াগুলি কোথায়? আমার কাছে আছে। কোথায়? আপনি তিনজনের উপর লেখা। আমরা একটু আপনি তিনজনের উপর একটা ফলিট পাওয়া যায়। পরপর তিনবার তত্ত্বাবধায়ক। না না না, সুবর্ণা স্পষ্ট আবার বলছি, জোর দিয়ে বলছি, সুবর্ণা এটি বলেন না, এটা ছিল না, একবার হইছে। না আমি একটু বল, না আমি বলি, খালেদ ভাই যে কথাটি বলেছেন যে বিএনপির তখন স্ট্যান্ডার্ড ছিল যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বলেছে মাননীয় রাষ্ট্রপতিকে বলেছে আপনি আমাকে ডেকেছেন, আপনাকে সম্মান দেখে এসেছি, কিন্তু এই জিনিসটি সমাধান হোক, তারপর আমরা আসলে সম্মান দেখানো হলো। অবশ্যই সম্মান দেখানো। কেমন সম্মান? আপনি ডাকছেন, আসছি, কিন্তু আপনার কথা শুনুন না। শোনা আপনি বলেন, রাষ্ট্রের তার কাছে আমি কিন্তু আমার কথাটা বলেছি। আর আরেকটি ব্যাপার আপনি বলেন, সার্চ কমিটির কথা আপনি বলেছেন, আপনি কিন্তু চমৎকার একটি কথা বলেছেন এই জিনিসটা, যে সার্চ কমিটিতে আপনি বলেছেন হয়তো কাজী রকিবউদ্দিনের নাম আপনি জানেন, তাকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, বাকি 4 জনকে দিয়েছে। বাংলাদেশের কজন লোক তাদের নাম জানে? নাম না জানা তো ভালো, বাংলাদেশের নাম জানি তারা তো সবাই সুভাষ দা, তাহলে মোশাররফ ভাই। না আপনি বাংলাদেশে যে জিনিসটি দাঁড়াচ্ছে, আপনি দেখেন তত্ত্বাবধায়ক মানে যখন অস্বাভাবিক সরকারের আমলে যেটা হয়েছে, শামসুল হুদা কিন্তু একটা পরিচিত লোক ছিল, ব্রিগেডিয়ার শাকাত হোসেন একটা পরিচিত লোক, পরিচিত মানে একটা সচিব হিসেবে তাদের একটা নাম ডাক ছিল, কিন্তু আপনি দিয়েছেন জোবেদ আলী, কেউ চেনে না, আপনি দিয়েছেন আরেকজনকে, কেউ চেনে না। মানে দলীয় জানতে চাইবো যে আপনি কয়জন সচিবকে জানেন আসলে ব্যক্তিগতভাবে? মোটামুটি যারা বাংলাদেশে যারা ভালো আমি জানি না, অনেকে জানে, কিন্তু আপনি এমন লোককে দিয়েছেন যে যাদের ন্যূনতম কোনো পরিচিতি নেই এবং যারা অতীতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, এই অভিজ্ঞতা, মানে তারা আওয়ামী লীগের লোক নয়। না, আওয়ামী লীগের লোক বলেই তাদেরকে আপনি বাছাই করে এখানে, মানে আওয়ামী লীগের লোক তো সব চিনতে হবে। সুভাষদা দরকার নাই তো, চেনাম যারা আছে আওয়ামী লীগের লোক চিনা যায়। মোশাররফ ভাই আওয়ামী লীগের লোক নিজেরা ব্যবহার করে না। আজকে তাদের চমৎকার কথা বলেছে, তাদের আচরণে কিন্তু আজকে বোঝা গেছে যে তারা কতটুকু দলীয় আনুগত্য প্রদর্শন করেছে। আজকে মিডিয়া বলছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, অথচ নির্বাচন কমিশন বলছে এর চেয়ে ভালো নির্বাচন আমরা করব। প্রফেসর শামীম রেজার কাছে একটু দেখি। প্রফেসর শামীম রেজা, মানে আমি খুব চাই যে ওনারা আওয়ামী লীগের লোক নন, কিন্তু তারা আসলে সরকারের মন্ত্রীরা যে সুরে কথা বলেছেন সেই সুরেই কথা বলেছেন পরবর্তীতে, খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি। আমার কি বলে শামীম ভাই, একদম 5 সেকেন্ড। এই যে ভারতে পর্যন্ত 20 জন নির্বাচন কমিশনার এসেছেন, হ্যাঁ, তার মধ্যে টিএন সেশন বিখ্যাত হয়ে আছে, 90 থেকে 96 সাল পর্যন্ত ছিলেন। তিনি এত নিরপেক্ষতা প্রদর্শন করেছেন, পরবর্তীতে তিনি কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন।
কিন্তু আমি এই জন্য খালেদ বারবার বলছি যে এটা একেবারে আমরা একটা ফাংশনালিস্ট অ্যাপ্রোচে যাওয়া ছাড়া অনেক সময় কাঠামোর ব্যাপারে খুব বেশি কঠোর হলে অন্য প্রসঙ্গ ওঠে যে আপনি অন্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসছেন না, কিন্তু আমি এছাড়া আর বিকল্প কোনো কিছু দেখি না। আপনি একটা জিনিস দেখেন, নাম জানা না জানা প্রশাসনে অনেক কৃতবিদ্য ব্যক্তি আছেন, অসম্ভব, যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয়ে অনেক আছে যাদের আমরা চিনি না, অনেক পণ্ডিত, বেসরকারি সংস্থা অনেক লোক আছে যাদের আমরা চিনি না, বিজনেস ওয়ার্ল্ডে অনেক লোক আছে যাদেরকে আমরা চিনি না, সেনাবাহিনীর প্রাক্তনদের মধ্যে অনেক আছেন যার অসাধারণ ব্যবস্থাপনা তার সক্ষমতা রয়েছে। আমি বা আপনি চিনলেই যে তিনি ভালো লোক হবেন তার এটা এক। দ্বিতীয় হলো সাংবাদিকদের মধ্যে অনেকে আছেন তো এর মানে এই না যে ওই ব্যক্তি পরবর্তীতে বিজেপি করলেন না, কংগ্রেস করলেন না, জাতীয় পার্টি করলেন, তাতে ওই মত আমরা চাই কাঠামোর মধ্যে যে ব্যক্তিটি কাজ করেন তিনি কাঠামোর বাইরে যাবেন না, এটা একটা। আর একটা কথা বারবারই বলা হচ্ছে, বিএনপির উদ্ধৃতি দিয়েই বারবার বলি, বিএনপির কমপ্লিট রিফর্ম প্যাকেজটা কি সেটা আমাদের বলছে যে এই আমার কমপ্লিট রিফর্ম, আমরা বাস্তবতা হলো তত্ত্বাবধায়কে ফিরে যেতে পারবো না এই মুহূর্তে। কিন্তু প্রফেসর হামজা, বিএনপি মোটামুটি উপসংহারটা বলছে যে সরকার যদি থাকে হচ্ছে যে সরকার আসলে ক্ষমতা আছে তার অধীনে আমরা কোনোদিন ভালো নির্বাচন দেখি খালেদ, আমরা তো না ইতিহাস ঐতিহ্য অনুসরণ করতে পারি। এটা এই একটা জিনিস হলো যে আমরা কিন্তু আগেও বলছিলাম যে তত্ত্বাবধায়ক নিয়ে যদি আমরা গোলমাল নাও করতাম তাও তত্ত্বাবধায়ক একটা পর্যায়ে আমাদেরকে থামাতে হতো, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না। এমনকি 2006 সালে আসলে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন কোর্ট কি পর্যবেক্ষণ দিয়েছিল সেটা তো এখন বলে লাভ নাই, সেটা যেহেতু সংসদ ডাকেননি, বর্তমান সরকার সেটা গ্রহণ করেনি, করতে তারা বাধ্যও ছিলেন না। এখন তারা যে পদ্ধতি আসছেন সেই পদ্ধতি তো আপনি আশা করতে পারেন না যে রাতারাতি পাল্টে গিয়ে এই মুহূর্তে আরেকটা। এখন সেই পদ্ধতির মধ্যে উনি যেটা বললেন, আমরা কিন্তু সে কথা বলছি যে আপৎকালীন যদি কোনো সংস্কার প্রস্তাব থাকে, যে প্রধানমন্ত্রী যেমন কেয়ারটেকার যখন ছিল আপনার মনে আছে যে তারা নীতি পরিবর্তন হয় এরকম কোনো কাজ করবেন না, তাই না? এই ধরনের একটা কিন্তু শর্ত তারা ছিল। তো সেটা প্রধানমন্ত্রী ওই সময় কি কি কাজ করবেন কি কি করবেন না, আরে ভাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে যে নির্বাচনে যে প্রেসিডেন্ট আসবেন তাকে তো কয়েক মাস অপেক্ষা করতে হবে, যতক্ষণ ওবামা তার দায়িত্ব হস্তান্তর না করবে ততক্ষণ ওবামা তো কিছু একটা করবে, রাইট? এরকম তো ওই সময় মানে নভেম্বরে নির্বাচন হবে, জানুয়ারি থার্ড উইকে গিয়ে আমরা তো ওই পর্যায়ের আস্থা, সে আস্থার কথাটাও যদি না রাখতে চাই, নিরপেক্ষ একটা বিমূর্ত শব্দ, সেক্ষেত্রে আপনাকে একটা কাঠামো আসতে পারে। একটা কথা একটু খুব দ্রুত বলে, আপনি বারবার যেটা বলছিলেন সার্চ কমিটির জন্য কি নিরপেক্ষ আর একটা জিনিস খুঁজতে হবে। আরে ভাই, সার্চ কমিটির জন্য যদি একটা নিরপেক্ষ সার্চ কমিটি খুঁজতে হবে, সেই কমিটির চক্রে শেষ কোথায় গিয়ে হবে? তাহলে তো আমরা ওই কমিটি খুঁজতে আরেকটা করে আমরা ওই যে বিতর্কের ক্ষেত্রে একটা শব্দ বললাম সার্কুলার আর্গুমেন্ট, সার্কুলার ঘুরে ফিরে ওই সাপলুডু করার মতো আমি একটা জায়গায় চলে আসবে। ব্যারিস্টার শাহমাদের পাটোয়ারি, অনেক দর্শক এই প্রশ্ন করছেন, আপনাদের চারজনকে এই প্রশ্ন আমাদের করতে হবে, সেজন্য আমি একটু বিরতি নিচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে যে দর্শকদের এই প্রশ্নগুলিকে যদি আমরা বলি যে ভারত এখানে একটি অনেক বড় ফ্যাক্টর, ভারত যেভাবে চায় সেভাবেই হবে, তারা যদি এরকম নির্বাচন চায় সেরকম হবে, সেরকম নির্বাচন সেরকম হবে। এই বক্তব্যটিকে আপনারা কতটা যৌক্তিক মনে করেন, আসলে এর কোনো ভিত্তি আছে কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, বেশ সময় আপনাকে দিয়ে শুরু করবো। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে ভারত আসলে আমাদের নির্বাচনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রভাবক, কতটা নিয়ামক। এখন যেটা হচ্ছে, ভারতের আভ্যন্তরীণ গণতন্ত্রের ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক ছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিষয়ে তারা একটা কথা বলেছে, সেখানে ডিফিসিট ডেমোক্রেসি আছে, এই জন্য জঙ্গিবাদ এবং অন্যান্য প্রবলেম হচ্ছে। এখন ডিফিসিট ডেমোক্রেসি যে বাংলাদেশেও আছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই বর্তমানে, কিছুটা হলেও। তো সেখানে ভারতের রোলটা কি হবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের মানুষের মানসিকতা হচ্ছে, আওয়ামী লীগের কোনো খারাপ কাজের জন্য তারা আওয়ামী লীগকে একটা গালি দেয়, পরের গালিটা দিচ্ছে ভারতকে। আবার রিভার্স হচ্ছে না, আওয়ামী লীগের ভালো কাজের ক্রেডিট এটা বর্তমানে বলছেন এই ভারত আগে থেকে ছিল, সব সময় ছিল, বাট এখন মনে হচ্ছে আমার কাছে একটু বেশি পর্যায়ে আছে। কিন্তু আওয়ামী লীগের ভালো কাজের ক্রেডিট কিন্তু কোনো আবার মানুষ আওয়ামী লীগকে দিবে, ভারতকে দিচ্ছে না। তো এটা ভারতের জন্য কিন্তু বিব্রতকর। জনগণ কি আসে যায়, মানে ভারত তো না কি আসে যায় জিনিসটা খুব ইজি না। 16 কোটি লোক সারাউন্ডেড বাই 7 সিস্টার, একটা আউটবার্স্ট বা যে কোনো কিছু ইম্প্যাক্টটা অনেক বেশি হতে পারে। এবং ভারতের বর্ডার একদিকে চায়না, একদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ, 3 জায়গায় এনিমি ভারত এফোর্ড করতে পারবে না। সো এটা অবশ্যই বাংলাদেশের জনগণটা কি চাচ্ছে এইটার দিকে ভারতকে নজর দিতে হবে। ভারত যা চায় তাই এদেশে হয় না, যদি তাই হতো তাহলে হয়তো অনেক কিছুই বাংলাদেশে হতো না, বা আওয়ামী লীগও 21 বছর ক্ষমতার বাইরে থাকতো না। তো এই ভারত কি চায়, মানে হ্যাঁ হয় নাই না, যেটা ভারত যেমন যদি আমরা বলি, অবশ্যই ভারত ক্ষমতা দেখতে চায় না, ভারত অবশ্যই চাবে না জামাতের কেউ এখানে মন্ত্রী হোক, বাট মন্ত্রী হয়েছে। আচ্ছা, দেয়ার আর সাম এক্সাম্পল যেটা ভারতে সব ফ্যাক্টর নাই। একটা প্রবলেম হচ্ছে
আমরা একটা কান্ট্রি যেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীন মানে হয়েছি, ফার্স্ট স্বাধীনতা, তো ওখানে কিন্তু মৌলবাদের একটা রুট আমাদের মধ্যে আছেই। জেএন দীক্ষিতের লেখা, উনি মুজিবকে নিয়েও এই মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মানুষ বাই নেচারই একটা মৌলবাদী ধারা এখানে কিন্তু সবসময় অ্যাক্টিভ আছে। এবং সে কারণে আমার যেটা মনে হয় দীর্ঘমেয়াদে ভারতের অবশ্যই 16 কোটি লোকের সাথে এনিমিটি হবে এমন কিছু করাটা কখনোই সমীচীন হবে না। আপনি কি একমত যে বাংলাদেশের রাজনীতিতে ভারত নিয়ামক প্রভাবক বা মানে অন্ততপক্ষে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে? জিয়া রহমান সাহেব প্রথম যখন ভারতে গেলেন, ওখানে যে দা হিন্দু পত্রিকাটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটা পুরো অংশ যদি মোশাররফ ভাই পড়েন অবাক হয়ে যাবেন। প্রতিটা প্রশ্ন করেছিলেন ভারতের পক্ষে। তিনি বলেছেন যে বাংলাদেশের এই পানি সমস্যার সমাধান মানে ভারত বড় রাষ্ট্র, তারা তো করবেই। এই আপনাদের অসম বাণিজ্য মানে ভারত বড় রাষ্ট্র, সেটা তো করবে। মানে জিয়া রহমান এখানে কেন রিলেভেন্ট হলো? রিলেভেন্ট হলো কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কখনোই ভারত কিংবা পাকিস্তান এই বিবেচনার রাজনীতি করেনি। যদি করত তাহলে তার প্রেক্ষাপটটা ভিন্ন হতো। এক, দুই, আপনি যদি সবসময় যেমন আজকে কিন্তু 1820 সালে আমার যতদূর মনে আছে, এই 26শে সেপ্টেম্বর, এখন আপনার সামনে কথা বলছি, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর একটা কথা বলতেন, পক্ষ বিপক্ষ বড় কথা না, কে কিভাবে তার দায়িত্ব পালন করছে এটা হচ্ছে বড় কথা। আমি স্মরণ করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আমরা দায়িত্ব পালন করিনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে নিজের ঘরের মধ্যে আগুন জ্বলিয়েছে, দেশের ভিতরে মানুষ হত্যা করেছে, আবার এখান থেকে জঙ্গিবাদ আমদানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকাটা কি, মানে কি করতে পারবে এখন? যদি আমি প্রশ্ন, ভারত কি করতে পারবে সেই প্রশ্ন উত্তর আমি যাচ্ছি না। কি করে, কি চাও যাচ্ছে না। ভারত তো নরেন্দ্র মোদী সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটির তার আয়োজনে যে তাদের যে সম্বর্ধনা, নাগরিক সম্বর্ধনা, স্পষ্ট করে বলেছে সে কারোর নেতৃত্ব নিয়ে, সেটা তো উপরিতলের কথা। এখন সেই অবস্থা বাংলাদেশে নাই। বাংলাদেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকা অবস্থায় ভারতের সাথে যে সমস্ত অসমীমাংসিত সমস্যাগুলো, কিছু সমস্যা একদিনে সমাধান, সবকিছু সমাধান না। আমরা মনে হচ্ছে না যে ভারতকে সৃজনশীল কূটনীতিতে বর্তমান প্রধানমন্ত্রী দেখিয়েছে যে ভারত হচ্ছে সে এগিয়ে আছে। কিভাবে এগিয়ে আছে? আমরা তো ভারত যেটি চাইছিল অনেকক্ষণ ধরে ট্রানজিট, সেটি দিয়ে দিলাম, পানি পাইলাম না, আমরা কোনো কথা শুনতে পারলাম না। আমাদের আপনি যে ট্রানজিট প্রসঙ্গটা আনলেন না, এটা একটা বড় একটা বিষয়। এবং টেরিফের ক্ষেত্রে আলাদা প্রশ্ন করতে হবে, কিন্তু মানে একটি ভারতের প্রতি একটা নতজানু পররাষ্ট্র নীতি আমাদের আছে কিনা? এটা জিয়া রহমান সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া, সেটাকে শেখ হাসিনা খুব অনুসরণ করছেন কিনা? না না না, প্রশ্ন আসে না। মানে জিয়া রহমান এবং খালেদা জিয়া নতজানু ছিলেন, শেখ হাসিনা উন্নতশীল। অবশ্যই আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া যখন আপনার সর্বশেষ আপনি সাংবাদিকতা করেছেন ওই সময়, আপনি যখন জিজ্ঞেস করলেন সাংবাদিকরা যে আপনি যে গেলেন পুশব্যাক পুশিন নিয়ে, কিন্তু আপনার এই কথা হয়তো তর্ক জেতা গেল, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে ফিরছি যে মোশাররফ ভাই কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত সম্পর্কে যে কথাটি আমাদের পাবলিক ডোমেনে আছে সেটা অনেকটাই আপনাদের জুজুর ভয় দেখানো কিনা, বা প্রফেসর শামীম রেজা এটা নিয়ে কি মনে করছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। মোশাররফ ভাই, জানতে চাইছিলাম যে আপনাদের নেত্রী, বা আমি যদি নেত্রী মানে সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে কথা বলি, প্রায় এরকম একটা ইঙ্গিত দেওয়া হয় যে এই সরকার আসলে আরেকটি দেশের সরকারকে তুষ্ট করে বা আরেকটি দেশকে তুষ্ট করে ক্ষমতা দিতে চাইছে। সেটি কিভাবে সম্ভব সেটি যদি একটু বলতেন। আসলে কি করে আসলে যে কোনো আপনি মনে করবেন যে রাজনৈতিক দল যে দলই ক্ষমতা থাকুক না কেন, তার নিজের রাষ্ট্রের স্বার্থটাকে কিন্তু আগে দেখা উচিত। আজকে বাংলাদেশে যে জিনিসটি আজকে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের বহু রাষ্ট্রীয় স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি। যেমন আজকে মনে করেন ইন্ডিয়ার দীর্ঘদিনের একটি দাবি ছিল ট্রানজিট, কিন্তু আমাদের দাবি কি ছিল যে আমরা পদ্মার ন্যায্য, তিস্তার ন্যায্য হিস্সা চাই, কিন্তু আমরা পানি পাই নাই। আপনারা এই দাবি কবে থেকে শুরু করেছেন? তিস্তার ন্যায্য হিস্সা সব সময়, এটা বিএনপি সব সময় বলে আসছে, 3 বার ক্ষমতা ছিলেন, বিএনপি বলে আসছে। এখন যে কথাটি আপনি আসছেন, তিস্তার ন্যায্য হিস্সার দাবিটি তো আমরা আওয়ামী লীগ সরকারের সময়ই এটিকে পরিণত, মানে মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত এসে বলে যেতে হয়েছে যে আমরা পানি দিতে চাই। আবার আপনাকে একটা তথ্য দিতে চাই যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায়, বিএনপির তখন পানি সম্পদ মন্ত্রী ছিলেন হাফিজউদ্দিন আহমেদ। উনি এই তিস্তা নিয়ে
আলোচনা হয়নি বলে দিল্লি থেকে একটি মিটিং অসমাপ্ত রেখে কিন্তু বাংলাদেশে চলে সেটি এসেছিলেন। পানির নিয়ে মিটিং ছিল, জয়েন্ট রিভার কমিশনের মিটিং ছিল, সেই তিনি তার meeting কিন্তু বক্তব্য উনি অসমাপ্ত রেখে চলে বক্তব্য বক্তব্য অসমাপ্ত রেখেছেন, চলে আসছেন, মানে না থেকে গেলেই কি করতেন? না, ওকে, কারণ কোন সমাধান কোন ভারত কিন্তু কোনো বেগম কূটনীতি- জিয়া আবার ভুলে গিয়েছিলেন যে সেটি না, নিয়ে কথা বলতে। এটা অনেক কথা বলা হয়, আসলে বাস্তবতা কি এটা বেগম জিয়ার পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কথা বলা হচ্ছে। আপনি এখন যে কথাটি বলি, জি। আজকে যে স্বার্থে, আজকে ভারতের স্বার্থে কিভাবে মানে কাজ ভারত করছে, কিভাবে কাজ করে? আজকে আপনি দেখেন ট্রানজিট, আজকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে ট্রানজিটের জন্য তারা ভারত মাসুল দেবে। সেটি আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে? আপনি যদি মডেলটি বলেন। হ্যাঁ, যদি আমরা যদি লক্ষ্য করি যে আপনি দেখবেন যে গত 14 সালের নির্বাচনের আগে ভারতের একজন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন, উনি হোসেন মাহমুদের সাথে দেখা করে বলেছিলেন আপনি কি চান যে অন্য শক্তি ক্ষমতায় আসুক? তিনি বললেন, আর তিনি তার কথা শুনে হোসেন না। মোহাম্মদের সাথে বললেন যে না, চাই না। এসব না, আমি বলছি ইন্টারফারেন্সটা কিভাবে আপনি এটাকে লক্ষ্য কি করতে ইন্টারফারেন্স? মানে তিনি রাষ্ট্রের বিবেক হয়ে আসছিলেন? না, তখন তারা ডাক্তার বিবেক। যে কোনো কারণে তাদের রাষ্ট্রীয় স্বার্থ মানে মিসেস সুজাতা বললেই আর হবে না, না। আমি বলি কিন্তু এখানে যে জিনিসটা, না, আমি যে জিনিসটি বলছি, আজকে আপনি কিছুদিন আগে যদি ভারতের অর্থমন্ত্রীর একটি বক্তব্য লক্ষ্য করেন, জি। ভারতের অর্থমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করেছিলেন, উনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাই। কারণ কি, যে 2009 সাল থেকে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সীমান্তে প্রতি বছর ভারতের 75,000 কোটি রুপি ব্যয় হতেন অতিরিক্ত নিরাপত্তার জন্য, সেটা আজকে হচ্ছে না। তাহলে আজকে সীমান্ত অরক্ষিত, আজকে ভারত তার ইচ্ছা মতো বাংলাদেশে। কিন্তু আমি আসলে মূল তর্কটি বুঝতে পারছি না মশাই, আমি আবার আপনার কাছে আসছি। না, আমি এই জন্য আজকে বাংলাদেশের বহু স্বার্থকে কিন্তু আজকে বিকিয়ে দিয়ে এই কিন্তু সরকার ভারত কি করতে পারবে সেটি একটু জানতে চাই। প্রফেসর শামীম রেজা, আপনি একটু আলোকপাত করবেন কিনা যে এই রকম সময়ে, এই গোলকায়নের যুগে এটি কি করা সম্ভব? আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের যেভাবে আপনি দেখেন, ইতিবাচক দেখেন আর সেই সমালোচনার দৃষ্টিকোণে দেখেন, একটা হলো যে একটা ঐতিহাসিক ভিত্তি কাজ করে এবং ভারতবর্ষের কোনো আলোচনায় কূটনীতি বা রাজনীতির ঐতিহাসিক ভিত্তির বাইরে না, সেটা সত্যি হলেও বাইরে না, মিথ্যা হলেও বাইরে না, ওই জিনিসটা ক্রমান্বয়ে আমাদের ভেতরে কাজ করতে থাকে। এখন এই প্রেক্ষিতে মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের ব্যাপারে কতটুকু নাক গলে এটা সম্পর্কে কোন কোন ক্ষেত্রে আমরা অতিরঞ্জন করে ফেলি। এটার আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তিনি তখন বিরোধী দলের নেত্রী, 2001 সালে যে তিনি গ্যাস দিতে রাজি না হয়, মানে ভারতে গ্যাস রপ্তানি করতে রাজি না হয়, তাকে আসলে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। না, এটা যদি তার মানে এটা যে আমরাই কি অতিরঞ্জন করি, ব্যাপারটা কি? এটা যে রাজনৈতিক ভাবে তার মনে হলে তিনি বলতে পারেন না তা কিন্তু না, তার মানে কিন্তু এটা সব সময় কি করা সম্ভব না, এটা সব সময় প্রমাণ তার মানে কিন্তু হয় না যে আমাদের প্রতিটা ব্যাপারে ভারতের একটা স্বার্থ কাজ করে। একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে অবস্থান, সেই অবস্থানে আমাদের যদি প্র্যাগম্যাটিক ভাবে, তাই কূটনীতি তো সবসময় একেবারে আদর্শিক ভাবে চলে না, আপনাকে বাস্তব অবস্থা বিবেচনা করে কূটনীতি চালাতে হবে। এখন আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যে বাণিজ্য সম্ভাবনা ধরে নি, সেটার জন্য নিঃসন্দেহে প্রথম সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি আমরা ওইভাবে চিন্তা করি বাইরে, তাহলে ভারত। আমি যদি মনে করি যে আমার রাজনৈতিক ভাবে বিকশিত হবে এই অঞ্চলে, তাহলে সেটা ভারতকে বাদ দিয়ে তো আপনি পারবেন না। আঞ্চলিক ভাবেও যদি আপনি একটা প্রভাব রাখতে চান, আজকের যে বাংলাদেশ, উদীয়মান বাংলাদেশ, সেখানে একটা বড় অর্থনৈতিক শক্তি আপনার পাশে রয়েছে যে পৃথিবীর সামাজিক ভাবে মানলাম, কিন্তু বিএনপি না আওয়ামী লীগ ভারতের কি আসে না, এই কথাটাই বলছি যে আমার কাছে মনে হয় যে বিএনপি বা আওয়ামী লীগ যেই আসুক না কেন, তাতে ভারতের বিশেষ কোনো ইন্টারেস্ট থাকবার কথা না। কারণ কিন্তু হচ্ছে তো, কারণ হচ্ছে যে বিএনপি তো মোটা তাগে ভারতে গ্যাস রপ্তানি করতে চাইছিল, যেটি আসলে ঠেকানো গেছে। বিএনপি তো টাটা কোম্পানির কাছে আসলে 1 টাকা ধরে, আমি ওইভাবে হয়তো দীর্ঘ সময় পাচ্ছি না, প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কাল্পনিক ভাবে যদি ধরে নি যে কখনো যদি বিএনপি ক্ষমতা আসে, তাকেও ভারতের সাথে এখন যে পর্যায়ে সম্পর্ক আছে, কাছাকাছি সম্পর্ক, তাকেও মেনে চলতে হবে, অথবা প্রয়োজনে তার চেয়ে বেশি। একটা জিনিস খালেদ মনে রাখতে হবে যে ভারত আমাদের এখানে একটা বড় রেফারেন্স হিসাবে কাজ করে, সেটা স্মরণ রাখতে হবে। যেমন ধরেন একটু আমরা ইলেকশন কমিশন নিয়ে আলোচনা করছি, আমরা যখন নির্বাচন কমিশনের গুড প্র্যাকটিসেস নিয়ে আলোচনা করি, তখন আমরা সবচেয়ে আগে কিন্তু ভারতের উদাহরণটা দিই, আমরা কিন্তু অন্য কোনো দেশের উদাহরণ টানতে পারি না। আমরা যখন গণতান্ত্রিক কিছু ভালো এক্সাম্পল টানতে যাই, তখন আমরা ভারত থেকে টানি, আমরা কিন্তু একেবারে ইউরোপ থেকে টেনে আনি না, অন্য জায়গা থেকে টানতে পারি না, কারণ এর সংবিধানের একটা ঐতিহাসিক সম্পর্ক তাদের সঙ্গে আমাদের আছে। আমরা যখন ধর্ম, রাষ্ট্র এগুলো নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু আগে দেখতে চেষ্টা করি যে ভারতে কি আছে বিষয়টা। এমনকি আপনি যদি গণমাধ্যম সংক্রান্ত দেখেন, যদি আপনি যে তথ্য অধিকার আইন, আপনি জানেন দীর্ঘ আলোচনা, তারও বড় রেফারেন্স, যেটা জনগণের সম্পৃক্তি আছে, এরকম অসংখ্য ব্যাপারে ভারত একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমাদের শাসনতন্ত্রই আসলে অনেক। এবং এইটার একটা বড় আর সামগ্রিক সময়, সাম্প্রতিক সময় আমাদেরকে যে জিনিসটা অনুভব করতে হবে জনগণকে, যে আমাদেরও বাণিজ্যের প্রসার বেড়েছে, আমাদেরও গমনাগমন বেড়েছে, আমাদেরও রাজনৈতিক সম্পর্কের প্রভাব বেড়েছে। তো সম্পর্কের প্রভাব যখন সীমিত থাকে, তখন ভারতকে আপনি সীমিত আকারে দেখেন। সম্পর্কের প্রভাব যখন ব্যাপক হয়, তখন পার্শ্ববর্তী একটা বিরাট রাষ্ট্রের অন্তর্ভুক্তিটাকে আপনি ব্যাপক আকারে দেখেন। আমি মনে করি না যে বাংলাদেশে কে সরকার আছে তার কারণে একেবারে ভারত
বিশেষ কোনো নেক নজরে দেখবে আর অন্য সময় বিশেষ কোনো নেক নজরে না। কারণ টেনশন যেগুলো আপনি দেখেন, সে পানির টেনশন কিংবা বর্ডারের টেনশন, সেটা আওয়ামী লীগের সময়ও আছে, সেটা বিএনপির সময়ও ছিল। আওয়ামী লীগ হয়তো এটা সমাধান করতে পেরেছে, বিএনপি হয়তো সেই সুযোগটা পায়নি। কিন্তু আমি সেই ম্যাজিকটা একটু জানতে চাইবো যে মোশাররফ ভাই যেটি বলছেন সেটির সাথে আমারও কিছুটা, আমার সবসময় একমত। আমার কাছে মনে হয়েছে যে এরশাদ সাহেব একদমই নির্বাচন করতে চাচ্ছিলেন না। একজন স্বরাষ্ট্র সচিব পর্যায়ে কর্মকর্তা আসলেন এবং তিনি পররাষ্ট্র সচিব আসলেন এবং তিনি খুব নির্বাচন করতে রাজি হয়ে গেলেন। মানে ব্যাপারটি কি আসলে ওইটাই হয়েছে, মানে ভারতীয় একজন পররাষ্ট্র সচিব এসে এরশাদ সাহেবকে রাজি করে ফেললেন নির্বাচন করতে? সেরকম না, কারণ এরপরে তো আবার সিএমএ চ্যাপ্টার আছে, তারপরে চিকিৎসক হয়েছে। তো আসলে যেটা প্রসঙ্গ আমরা বলছিলাম যে ভারত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা 10 ট্রাক অস্ত্র করে দিয়েছে আমার যেটা মনে হয়। ঠিক 10 ট্রাক অস্ত্র পাওয়ার পরে ভারতের জন্য স্বাভাবিকভাবে বিএনপি আর কোনো অপশন হিসেবে একটা সময়ের জন্য নাই বা ছিল না, কৌশলগত। এবং ইনসিডেন্টালি এই মামলার রায়ও কিন্তু হচ্ছে 5 জানুয়ারি ইলেকশনের জাস্ট ইমিডিয়েটলি পরে, ইলেকশনটা হয়ে গেল তার 1-2 মাস পরেই আমার মনে হয় রায় হলো এবং অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সেটা একটা ফ্যাক্টর আছে। এখন এই মুহূর্তে যদি আপনি রিলেশনশিপটা দেখেন, অনুপ চেটিয়াকে দিয়ে দেওয়া হয়েছে, এটাও ভারতের জন্য বিশাল একটা বিষয়। আমরা অনুপ চেটিয়ার বদলে নিয়ে আসছি নূর হোসেনকে, বেশ অসামঞ্জস্য। উলফা তো আর এখনো অত বড় বাস্তবতা না, তো ওইটাই মানে 7.5 বছর 8 বছর ধরে এই 7 সিস্টারে যে কামনেসটা ভারত এনজয় করছে, এটা ভারতকে অন্য অনেক দিকে কনসেন্ট্রেট করার সুযোগ দিচ্ছে। এটা ভারতের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। পানি পাচ্ছি না, ট্রানজিট দেওয়া হয়ে গেছে। এখন একটা সমস্যা আছে যে বর্তমান সরকার ভারতকে আর কি দিতে পারে, আর কিছু কি দেওয়ার আছে কিনা। তো আর কিছু দেওয়ার না থাকলে এই সরকারি বা ভারতের জন্য কতদিন পর্যন্ত, কত দীর্ঘমেয়াদী পর্যন্ত তারা এই ভারত মানে এই সরকার বান্ধব থাকবে। আবার এই দেশে কোনো প্রচন্ডের তৈরি হয় কিনা এটাও ভারতকে দেখতে হবে। নেপাল তো এর থেকেও অনেক বেশি ভারতের প্রতি আজ্ঞাবহ ছিল। নেপালি কংগ্রেসের যে কোনো মুভমেন্ট, আপনার কাছে মনে হচ্ছে যে এখন কূটনৈতিকভাবে বাংলাদেশ ভারতের প্রতি অনেক বেশি আজ্ঞাবহ? না, আজ্ঞাবহ বলছি না, আমি উদাহরণ দিচ্ছি যে প্রচন্ডের উদাহরণটা দিলে মানে দিলাম এই কারণে যে প্রথমেই বললাম এদেশে একটা মৌলবাদী এলিমেন্ট আছে, এদেশে একটা ভারত বিদ্বেষী এলিমেন্ট আছে, এবং কোন একজন লিডার যদি দাঁড়িয়ে যায় এলিমেন্ট আছে নাকি আপনাদের ক্রমাগতভাবে বলার কারণে সৃষ্টি হচ্ছে? এটা আছে দেখি আমরা বলছি, না থাকলে তো আমরা বলতাম না, আমরা পারসিভ করছি দেখি বলছি, আমরা পারসিভ করে করছি দেখে বলছি। একটা খালি খুব দ্রুত বলা যায় কিনা, বাংলাদেশ যদি আন্তর্জাতিকভাবে সত্যি ওইভাবে একটা প্রভাবশালী দেশ হতে চায়, হবে তো সে 10 বছর 15 বছর 20 বছরে একটা যে কোনো এই ধরনের দেশ হতে গেলে কিন্তু তার আবার একটা বড় সহায়ক শক্তি লাগে। এই কথাটা আবার অনুভবের একটা বিষয় আছে। আপনি এককভাবে হঠাৎ করে গিয়ে কিন্তু প্রভাবটা। সুভাষদের কাছে যাওয়ার আগে আপনার কাছে এক কথা জেনে নিতে চাই যে আপনিও কি এইটা ফিল করেন যে বাংলাদেশ আসলে ভারতের প্রতি খুব অনুগত? না, এটা আমি মনে করি না যে এই বিষয়টাকে। আমি এই জন্য শুরুতেই বলছিলাম যে এখানে মিসপারসেপশন অনেক কাজ করে, কারণ কূটনৈতিক বা আভ্যন্তরীণ অনেক বিষয় তো প্রকাশিত না। একটা হলো এগুলো দীর্ঘমেয়াদী ব্যাপার, এগুলো গোপন ব্যাপার। একটা চুক্তি যেভাবে আপনি কথা বলতে পারেন সব বিষয় আপনি এভাবে অনেক সময় জানাও থাকে না। সুভাষদা, শেষ 30 সেকেন্ড আপনার কাছে শুনতে চাইবো, তারপর যদি একটু আপনার 6 মাস আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্যাপিংটন পোস্টের ব্লগে একটা লেখা লিখেছিলেন যে বাংলাদেশ কারোর দিকে তাকায় রাজনীতি করে না। এটাই যথার্থ উত্তর। বাংলাদেশ কারোর দিকে তাকায় না, এবং সেটার ব্যাপারে তার যে সৃজনশীল কূটনীতির মাধ্যমে তার যে পারসেপশনটা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে পারসেপশন তৈরি করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে অনেক রকম ঘটনা ঘটানো হয়েছে। আমি তো সেই সময় আপনি আমার দেবেন না, এই প্রেক্ষাপটগুলো বর্ণনা করা যাবে। একটি জায়গায় আমি তো মন্তব্য করে রাখি, এই যে আমরা যেহেতু নিরপেক্ষকে আমরা 118 অনুচ্ছেদের নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনটা আমরা কেউ নিয়ে কথা বলছি না। নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে সেই আইনটা কিন্তু আমরা কেউ করি না। এইটা কিন্তু আমাদের নির্বাচন কমিশন সবাই মিলে এগোনো দরকার। মোশাররফ ভাই, আপনার কাছ থেকে শেষ কথা। না, আসলে আপনি যে কথাটি বলেছেন যে এই সরকার ভারতের প্রতি যে অনুগত বা মনে হয় আপনারা বলেন না, আছে এটা আপনি একটা দেখেন যে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের ইউনেস্কো থেকে শুরু করে একটা প্রকল্প আপনি দেখেন, রামপাল প্রকল্প, যেটা বাংলাদেশের সবাই বলবে যে এটা বাংলাদেশের সুন্দরবনকে, মানে ভারতের কি রামপাল প্রকল্প করে ভারতের কোনো স্বার্থ আছে? হ্যাঁ, ভারতের স্বার্থ তো অবশ্যই আছে। ভারতের স্বার্থ আজকে এখানে যদি অর্থনৈতিক বিন্যাসটাও আপনি দেখেন যে ইনভেস্ট কারা করবে, অথচ ইনভেস্ট ভারত করবে 15%, অথচ আমরা দায় দায়িত্ব নিচ্ছি 50%। তবে আপনি আমাকে বলেন, ভারত এটি রামপালে না করে সুন্দরবনে না করে এটি যদি আমার চাঁদপুরে করতো তাহলে কি আমার পরিবেশ কতটুকু ক্ষতি হবে সেটা
তো তারা চাঁদপুরে করলে কি হইতো, মানে ভারতের যদি আমাকে ইয়েই করতে চায় চাঁদপুরে করলে ভারত কি করতে? এখানে আমার সুন্দরবন তো আমার একটা আলাদা ওই মানে ভারত চায় যে আমার সুন্দরবন শেষ হয়ে যায় এবং আমার সুন্দরবনের সাথে ভারতের সুন্দরবন তাহলে সেই সুন্দরবনে কোনো করতে হবে না। ইন্ডিয়া করছে না কেন তাদের অঞ্চলে? সেখানে তাদের হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। কোনো প্রয়োজন নাই তো। কেন ওই জায়গায় বিদ্যুতের প্রয়োজন নাই বলে করছে না, যেখানে বিদ্যুতের প্রয়োজন আছে সেখানে করছে তো। আজকে আপনার বাংলাদেশে তো আরো প্রজেক্ট হচ্ছে। কেন মনে হচ্ছে যেটা ভারতের সুবিধা সেটি করলে এটা ভারতের বিনিয়োগ আছে বলে এই সরকার ভারতের বিনিয়োগ তো মানে অন্য জায়গায় করলে কি অসুবিধা? হ্যাঁ অন্য জায়গায় আবার আপনিও কি ভারতের বিনিয়োগ আছে বলে আপনার কথা বোঝায়? তবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরো অনেক বিষয়ে ভারতের সাথে আমি ট্রানজিট এবং টেরিফ নিয়ে আরো অনেক কথা বললাম, সেগুলি হতেই পারে। আমাদের অনুষ্ঠান শেষ করে দিতে হচ্ছে। সুভাষ সিংহ রায়, মোশাররফ ভাই এবং প্রফেসর স্বামীর প্রফেসর ব্যারিস্টার স্বামীর আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।